দুপুর। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, কেমন আছো হাবিব? আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি বাকিরা একটু জয়েন করুক, আমরা তারপর ক্লাসটা শুরু করব। তাবাসসুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি মিস, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু ওয়েট করছি সকলে জয়েন করার জন্য ক্লাসে। আজকে আমরা পঞ্চম অধ্যায়টা পড়ব। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের ইতিমধ্যে ৩-৪ পড়ানো হয়ে গিয়েছে, আজকে যে অধ্যায়টা পড়ানো হবে সেটা হলো অধ্যায় ৫। ঠিক আছে? রাসায়নিক বন্ধন। হ্যাঁ, রাসায়নিক বন্ধন। পঞ্চম অধ্যায় হলো কি রাসায়নিক বন্ধন। আমরা এখানে কিছু জিনিস সম্পর্কে আজ আলোচনা করব, তারপর এরপরে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা হবে। এরপর রাসায়নিক বন্ধনে ফার্স্টে যে বিষয়টা আছে সেটা হলো কি, যেমন যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? এটা কি জানা আছে? রাসায়নিক বন্ধনে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? ফার্স্টে আমরা যে বিষয়টা রাসায়নিক বন্ধন দেখতে পাই, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তার মোট সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ কোন একটা মৌলে আমরা সর্বশেষ প্রধান শক্তি স্তরে যতটা ইলেকট্রন দেখতে পারি, অর্থাৎ টোটাল ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের কি বলা হবে? যোজ্যতা ইলেকট্রন বলা হবে। যেমন দেখো, পটাশিয়াম আর অক্সিজেন, এই দুইটার ইলেকট্রন বিন্যাসে আমরা সর্বশেষ শক্তি স্তরে একটি, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা জানি 19 এর ক্ষেত্রে 1s2 2s2। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা দেখতে পারি পটাশিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি এবং সর্বশেষ যে শক্তি স্তরটা রয়েছে সেখানে আমরা একটি ইলেকট্রন দেখতে পাই। অর্থাৎ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে একটি থাকে। আর অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কয়টি দেখতে পারি? যেমন অক্সিজেনে 6টি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে থাকে 2টি, তারপর দ্বিতীয় শক্তি স্তরে কয়টি দেখতে পারি? বাকি 6টি। তাহলে টোটাল 8টি, প্রথমে 2টি এরপরে 6টি, টোটাল 8টি ইলেকট্রন নিয়ে কিন্তু অক্সিজেন পরমাণুটি গঠিত। অর্থাৎ অক্সিজেন এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা সর্বশেষ শক্তি স্তরে একটি এবং তারপর অক্সিজেনের ক্ষেত্রে 6টি ইলেকট্রন বিন্যাস দেখতে পারি। এখানে যে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন, তাহলে আমরা পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত বলবো? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন আমরা জানি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটাই কিন্তু না, যোজ্যতা ইলেকট্রন বলেছি 2 1। তাহলে সর্বশেষ শক্তি স্তরের মোট সংখ্যাকে বলা হবে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা দেখেছি যে পটাশিয়ামের ক্ষেত্রে কয়টি পাওয়া যায়? পটাশিয়ামের ক্ষেত্রে 1টি, আর অক্সিজেনের ক্ষেত্রে দেখেছি 6টি। তাহলে আমরা বলবো যে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 1 এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6। ঠিক আছে? হ্যাঁ, এরপরে তোমরা একটু খেয়াল করো, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হতে পারে? 1s2 2s2 ফ্লোরিন 2p5 1s2 2s2 2p5, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমরা, অর্থাৎ প্রথমটাকে আমরা যদি কে ধরি, দ্বিতীয় শক্তি স্তরটাকে যদি কে ধরা হয়, সেই ক্ষেত্রে কেতে থাকে 2টি এবং লাস্ট যে শক্তি স্তর সেখানে 7টি। তাহলে আমরা বলবো যে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ফ্লোরিনের 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন পাওয়া যাবে 7। এরপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো, যেটা চিত্রটা কিন্তু তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি এখানে 20 যেটা দিয়েছি সেটা প্রকাশ করছে কিন্তু ক্যালসিয়ামকে। তাহলে আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3p6
6 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 অর্থাৎ 20 এভাবে সে ক্যালসিয়ামটা ফিল আপ করবে। এক্ষেত্রে আমরা কক্ষপথ কেতে পাবো দুইটা ইলেকট্রন। কক্ষপথ কেতে কয়টা ইলেকট্রন পাবো? দুইটি। এরপরে এল কক্ষপথে পাওয়া যাবে, ছবির দিকে একটু খেয়াল করো। এল প্রথম যে কক্ষপথটাই সেটাকে আমরা যদি কে ধরি সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন দেখা যাচ্ছে। এরপরে এল কক্ষপথে দেখা যাচ্ছে 8টি ইলেকট্রন, ঠিক আছে। এরপরে এম কক্ষপথে দেখতে পাচ্ছি 8টি এবং সর্বশেষ এন কক্ষপথে দেখা যাচ্ছে 2টি ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে ক্যালসিয়ামের? 2। কারণ আমরা দেখছি যে সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন রয়েছে সেটাই কিন্তু তার যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন দেখা যাবে। সেই কারণে আমরা বলতে পারবো যে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 2। এভাবে কোনো একটা ছবি দেয়া থাকলে এখান থেকে যদি যোজ্যতা ইলেকট্রন বের করতে বলে তোমরা কি বের করতে পারবে? ইয়েস ম্যাম পারবো। আশা করি পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো হিলিয়াম। আমরা হিলিয়ামের ইলেকট্রন কয়টি জানি? হিলিয়ামের ক্ষেত্রে কয়টি ইলেকট্রন থাকে? হিলিয়ামের 2টি ইলেকট্রন থাকে। 2টি ইলেকট্রন। তাহলে সেই ক্ষেত্রে আমরা হিলিয়ামের 2টা ইলেকট্রনই জানি এবং তার যোজ্যতাও কি হবে? 2 হবে। আর নিয়নের ক্ষেত্রে নিয়নের ইলেকট্রন কয়টি? নিয়নের ইলেকট্রন 10টি। 10টি। সেক্ষেত্রে প্রথম শক্তি স্তরে কয়টি থাকবে? 2টি। প্রথম শক্তি স্তরে কে কক্ষপথে আমরা 2টা পাবো এবং এল কক্ষপথে পাবো 8টি। এই 2 + 8 অর্থাৎ টোটাল 10টি ইলেকট্রন নিয়ে কিন্তু নিয়নটা গঠিত। আর হিলিয়াম নিয়ন আমরা কি জানি? এই দুইটা নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি কি হিলিয়াম নিয়ন এই দুইটাই কিন্তু কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তারা সব সময় স্থিতিশীল অবস্থায় থাকে। তারা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না, কাউকে ইলেকট্রন দেয় না বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে না, অর্থাৎ এরা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। এরপরে যেমন আমরা কিছু নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা দেখব পরবর্তী স্লাইডে। দেখো, হ্যাঁ, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? নিষ্ক্রিয় গ্যাস কয়টি আছে এদের নামগুলো একটু দেখো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, ওর্গানিসন। হ্যাঁ, জেনন এক্সি যেটা আছে সেটা হলো জেনন। এরপর আরএন যেটা আছে সেটা হলো রেডন। জেনন, রেডন, ঠিক আছে। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2 1s2 1s2 আছে, অর্থাৎ এর অরবিটালটা ফিল আপ আছে, এটা স্থিতিশীল অবস্থায় থাকবে। নিয়নের আছে কতটি? 8টি। 8টি। কি কি? 8টি। পারমাণবিক সংখ্যা 10। 2s2 2p6। হ্যাঁ, 1s2 2s2 2p6। আর্গনের 18টি। ইলেকট্রন বিন্যাস 2p6 3s2 3p6 3p6, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে থাকবে 3s2 3p6। অর্থাৎ আমরা দেখছি এটা সর্বশেষ যে শক্তি স্তর সেটা কি রয়েছে? পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ অষ্টকপূর্ণ। এই কারণে এরা স্থিতিশীলতা প্রদর্শন করে। এরপরটা একটু দেখো। হ্যাঁ, অষ্টকপূর্ণ। এরপরে ক্রিপ্টনেরটা বলো। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে? 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4p6। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সর্বশেষ শক্তি স্তরটা কিভাবে পূর্ণ আছে। 4s2 পূর্ণ আছে এবং 4s6 অর্থাৎ অষ্টক পূর্ণ রয়েছে ক্রিপ্টনের ক্ষেত্রে। এই কারণে এরা স্থিতিশীলতা প্রদর্শন করে। জেননের পারমাণবিক সংখ্যা কত? 54 54। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6। এটারও সর্বশেষ শক্তি স্তর দেখেছো। এখানে একটু কি গাঢ়ভাবে দেওয়া আছে যে সর্বশেষ শক্তি স্তরগুলো 5s2 এবং 5p6, অর্থাৎ s এবং p অরবিটাল দুইটি কি আছে? পরিপূর্ণ আছে। এরপরে রেডনের ইলেকট্রন বিন্যাসটা বলো। হ্যাঁ, বাকিরা কি শুনতে পাচ্ছ? দেখি বলো। তাবাসসুম শুনতে পাচ্ছ? 86 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে? 86 ইলেকট্রন বিন্যাস। ইয়েস ম্যাডাম। জি মিস। হ্যাঁ, বলো দেখি। 1s2 2s2 2p6 হ্যাঁ, 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d10 6
S266 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর 6s2 এবং 6p 6 দ্বারা এটা পরিপূর্ণ আছে, যার কারণে আমরা বলতে পারছি এদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা অষ্টক পূর্ণ বিধায় এরা স্থিতিশীলতা প্রদর্শন করে। তাহলে কি এই ধরনের নিষ্ক্রিয় গ্যাস দিয়ে যদি বলে এরা কেন স্থিতিশীলতা প্রদর্শন করে, সেক্ষেত্রে কি তোমরা আনসারটা দিতে পারবে? Yes, madam. ওকে, আশা করি দিতে পারবে। এরপরে আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি পরবর্তীতে, একটু খেয়াল করো। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? একটু আগেও জিজ্ঞেস করেছিলাম, এবার একটু বলো দেখি। কোন মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। হ্যাঁ, গুড। এরপরে বাকি একটা কোয়েশ্চেন দেখো, যোজনী বা যোজ্যতা বলতে কি বুঝো? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে পরমাণু একজন একজন করে বলো। হ্যাঁ, আগে তাবাসসুম বলে নাও, এরপরে হাবিবকে বলতে বলবো। হ্যাঁ বলো। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে। যোজ্যতা বলে। এবার হাবিব বলো। হাবিব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তার মোট সংখ্যাকে যোজনী বলা হয়। যোজনী বলা হয়। অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ, আমাদের খেয়াল করতে হবে এদের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে এবং কতটি বিজোড় ইলেকট্রন আছে। শুধু ইলেকট্রন খেয়াল করবে এটা না, এখানে কত সংখ্যক বিজোড় ইলেকট্রন আছে সেটাকে বলা হবে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, ভ্যালেন্সি বা যোজনী বা যোজ্যতা বলা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোন মৌলসমূহের যোজনী শূন্য ধরা হয়? কোন মৌলের যোজনী আমরা শূন্য ধরি? নিষ্ক্রিয় শ্রেণীর মৌলের যোজনী শূন্য ধরা হয়। হ্যাঁ, নিষ্ক্রিয় শ্রেণীর যতগুলো মৌল রয়েছে সবগুলোই আমরা জানি যোজনী শূন্য, কারণ এরা স্থিতিশীল, এই কারণে এদের মৌলগুলো কি হবে, তাদের যোজনী আমরা শূন্য পাবো। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখো, যৌগমূল কাকে বলে বা যৌগমূল বলতে কি বোঝো? এক বা একাধিক পরমাণু গুচ্ছ যদি পরস্পর একত্রিতভাবে একটি মাত্র পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে তবে তাকে যৌগমূলক বলা হয়। হ্যাঁ, যৌগমূল বা যৌগমূলক বলা হয়। অর্থাৎ একাধিক মৌল এখানে কি করবে, পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হবে, সেখানে আদান হবে, ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং সেটি একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করবে। সেক্ষেত্রে আমরা ওই পরমাণু গুচ্ছটাকে বলবো যৌগমূলক। ঠিক আছে, হ্যাঁ দেখো স্ক্রিনে কি আছে, যৌগমূলক হচ্ছে, হ্যাঁ অন্য একজন বলো যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ বা একটি মৌলগুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে। হ্যাঁ, তাকে আমরা যৌগমূলক বলবো। এরপরে পরবর্তীতে প্রশ্নটা দেখো, অ্যামোনিয়াম যৌগমূলকের সংক্ষেপ কি? অ্যামোনিয়াম NH4+। হ্যাঁ, গুড, NH4+, কারণ এটা আদান হলো +1। আর যোজনী কত হবে সেটার অ্যামোনিয়ামে? আমরা যোজনী কত পাবো? 3 হবে নাকি 1? এখানে প্লাস আছে না? ঠিক আছে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। অ্যামোনিয়াম আমরা বলেছি যে সংকেত হলো NH4+, এর মানে হলো এই যৌগটার সংকেত NH4, এটার আদান হলো +1 এবং যোজনী শুধুমাত্র কত? 1। যেহেতু প্লাস দেয়া আছে সেক্ষেত্রে কোনো সংখ্যা নেই, এখানে যদি কোনো সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা তার যোজনী ধরে নিতাম 2, 3 এসব কিছু, কিন্তু এখানে শুধুমাত্র আমরা আদানের উপর ভিত্তি করে কিন্তু যোজনীটা বলতে পারবো যে এটা যোজনী হলো 1। ঠিক আছে, এরপর সালফাইড, সালফাইডের সংকেত বলো। সালফাইডের সংকেত SO3। হ্যাঁ বলো, একজন একজন করে বলো, সবাই একসাথে বললে শুনতে পাবো। SO3 হ্যাঁ, সালফাইড বলেছি, তাহলে সেই ক্ষেত্রে হবে SO3। ঠিক আছে, সংকেতটা হবে SO3 এবং এর আদান হবে 2-। কি বললাম, আদান কত হবে? 2-। SO3 2-। হ্যাঁ 2-। সেক্ষেত্রে যোজনী কত পাবো? 2। ওকে, এরপর ফসফোনিয়াম, ফসফোনিয়ামের সংকেত বলো।
PO4 2 মাইনাস। ফসফোনিয়াম, একে কিন্তু ফসফেট না, আমি যদি ফসফেট বলতাম সেক্ষেত্রে PO4 হতো, এখন বলেছি ফসফোনিয়াম। ফসফোনিয়ামের সংকেত হলো PO5 PH4। PH4 ফসফোনিয়ামের সংকেত PH4 হ্যাঁ PH4 প্লাস। PH4 প্লাস অর্থাৎ আদান হলো +1 আর যোজনী হবে 1। তাহলে এভাবে যদি কোনো একটা সংকেত লেখা থাকে এখান থেকে কি আদান আর যোজনীটা বের করে বলা যাবে? জি মিস। Yes, ম্যাডাম বলা ওকে, যাবে। আমরা জানি যৌগমূলক কি হয়ে থাকে, ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট হতে পারে, কারণ এদের আদান সংখ্যাই মূলত এদের যোজনী। এই কথাটা খেয়াল রাখবে যে এদের যে আদান সেটাই হলো মূলত এদের যোজনী। যেমন আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছি নাইট্রোজেন কিভাবে গঠিত হয়। নাইট্রোজেন একটা পরমাণুর সাথে কিন্তু হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়াম গঠন করে, অর্থাৎ অ্যামোনিয়াম যৌগমূলকটা সৃষ্টি হয় NH4+। এক্ষেত্রে আমরা অ্যামোনিয়ামের আদান পাবো +1 এবং যোজনী হবে 1। ঠিক আছে, আর যদি আদান বা চার্জ ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী কখনো কি হবে না, ধনাত্মক ঋণাত্মক হবে না। অর্থাৎ যোজনীর ক্ষেত্রে আমরা কোনো কি দিব না, কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব না, শুধুমাত্র আদানের ক্ষেত্রে প্লাস মাইনাস গুলো দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোন ধরনের মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? কোন ধরনের মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? মিস ধাতব। হ্যাঁ, ধাতব মৌল, মানে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে ধাতব মৌলগুলো রয়েছে সেগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আমরা গত ক্লাসে একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, সালফার। ঠিক আছে, আমরা যখন এদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখেছি, উত্তেজিত অবস্থায় যখন ইলেকট্রন শিফটিং হয় তখন এক্ষেত্রে তাদের অরবিটালগুলো কি হতে থাকে, বাড়তে থাকে। অর্থাৎ এক সময় আমরা 2 পেয়েছি, এর পরবর্তীতে যখন আবার ইলেকট্রনটা শিফট হয়ে উত্তেজিত অবস্থায় গিয়েছে সেক্ষেত্রে 4 পেয়েছি, এরপরে 6। এই জন্যই বলা হয় যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে ধাতব মৌলগুলো রয়েছে সেগুলো যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, জি মিস। ওকে। এরপরে আমি আর নতুন একটা স্লাইড দিচ্ছি, দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিনে? Yes, ম্যাডাম। ওকে, এখানে হিলিয়াম, হ্যাঁ আমরা হিলিয়ামের ইলেকট্রন দেখতে পাচ্ছি এবং নিয়নের ইলেকট্রন, এগুলো আমরা মিস আলোচনা আমার করেছিলাম। এখানে আগেতেই আসতেছে স্লাইড। কেন দেখা যাচ্ছে না? না মিস। বাকিরা দেখতে না, পাচ্ছ? ম্যাডাম, আমাদেরটা সেটা। মিস না, আগেরটা ম্যাডাম, দেখা যাচ্ছে। আমারও নতুন কোন একটাই স্লাইড দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছ? আমাদের রেখেছি। না নতুন- মিস আগে। না, ম্যাডাম। ওকে, তাহলে আমি আবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ নাকি দেখো? জি মিস। হ্যাঁ, এখানে আমি হ্যাঁ, কি দেখা যাচ্ছে সেখানে একটু বলো তো দেখি, কি দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা? সোডিয়াম ও ফ্লোরিন পরমাণু সহযোগী সোডিয়াম ক্লোরাইড যৌগটির গঠন প্রক্রিয়া খাতায় এঁকে দেখো। হ্যাঁ, তোমরা কি এভাবে করে দেখাতে পারবে যে যদি বলে সোডিয়াম আর ফ্লোরিন এদের ইলেকট্রন বিন্যাস দেখাবে, এরপরে এভাবে চিত্র এঁকে পরমাণু সহযোগে সোডিয়াম ফ্লোরাইড যৌগটির গঠন প্রক্রিয়া খাতায় একে দেখাতে বলেছে। এভাবে করে আমাকে একটু বর্ণনাটা দিতে পারবে এটা, সোডিয়াম আর ফ্লোরাইডের ইলেকট্রন বিন্যাসের বর্ণনাটা? ইলেকট্রন বিন্যাস বলে এদের কিভাবে এরা যৌগ গঠন করতে পারে সেই জিনিসটা কিভাবে হতে পারে। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত জানি? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বলো একটু আমাকে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, সোডিয়াম হলো এর পারমাণবিক সংখ্যা 11, সেক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 1s2 2s2 2p 2p6 2p6 3s1 3s1 না অর্থাৎ 1s2 2s2 2p6 3s1 কি হবে? 3s1 3s1 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আমরা দেখতে পাবো। আর ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা বলে একটি ইলেকট্রন বিন্যাসটা বলো। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস মিস ফ্লোরিন 9 না? 2s2 হ্যাঁ 2p5
2p 1s2 2s2 2p 5 অর্থাৎ এই সর্বশেষ শক্তি স্তরে কতটি আছে 5টা ইলেকট্রন আমরা দেখতে পাই ঠিক আছে এই যখন দেখো সোডিয়ামে কিন্তু একটা ইলেকট্রন অতিরিক্ত আছে সোডিয়ামে কোথায় 7টা হ্যাঁ প্রথম শক্তি স্তরে 2টা আমি সর্বশেষ শক্তি স্তরের কথা বলেছি হ্যাঁ সর্বশেষ শক্তি স্তরে কয়টা দেখতে পাচ্ছো 1 2 3 4 5 6 7 প্রথমটাতে 2টা এর পরেরটাতে 7টা আমরা যখন একদম ইলেকট্রন বিন্যাস হিসেবে দেখাবো তখন কিন্তু এই ধরনের করে বলবো না তখন বলবো কি 1s2 2s2 2p 5 আমি ওটার কথাই বলছি ওই হিসেবে 5 ঠিক আছে তাহলে এখন এই ক্ষেত্রে কি করবে সে একটা ইলেকট্রন কারো থেকে শেয়ার করতে পারে অষ্টক পূর্ণ করার জন্য সে কারো থেকে একটা ইলেকট্রন নিতে পারে সেই ক্ষেত্রে কার কাছে যেতে পারে যেমন সোডিয়াম কারণ সোডিয়াম হলো একটা ইলেকট্রন দিয়ে সে কি হবে সোডিয়াম প্লাস হবে এবং ফ্লোরিনটা কি করবে একটা সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হতে পারবে ঠিক আছে সোডিয়াম তার অতিরিক্ত যে ইলেকট্রনটা রয়েছে তার সর্বশেষ শক্তি স্তরে সেই ইলেকট্রনটা দিয়ে কি হতে পারে সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে এবং তার ইলেকট্রনটা কে গ্রহণ করতে পারে চাইলে ফ্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে কিসে পরিণত হবে ফ্লোরাইড আয়নে পরিণত হবে সেই ক্ষেত্রে সোডিয়াম প্লাস এবং ফ্লোরাইড মাইনাস এভাবে করে তারা কিন্তু কি করতে পারে যৌগ গঠন করতে পারে সোডিয়াম ফ্লোরাইড NaF সোডিয়াম ফ্লোরাইড যৌগটি তারা গঠন করতে পারে তাহলে তোমরা এভাবে চিত্র দিয়ে বর্ণনাটাকে দিতে পারবে জি মিস হ্যাঁ হাবিব পারবে পারবো ইনশাআল্লাহ পারবে তাহলে আমরা এভাবে করে যে কোনো একটা জিনিসে কোনো একটা যৌগ গঠন বললে যে এরা কিভাবে যৌগ গঠন করলো সেটার ব্যাখ্যা দাও তাহলে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা ওই যৌগগুলো চিত্র এঁকে এদের ব্যাখ্যাগুলো দিব এরপরে পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি আছে পরবর্তীতে সোডিয়াম ও ফ্লোরিনের পরিচিতি এখানে দেখতে পাচ্ছ ছবি সোডিয়াম কেমন দেখতে দেখি তোমরা ছবি দেখে বলো আমাকে সাদা রঙের একটু সিলভার কালার সোডিয়ামের কালারটা একটু কি হবে সিলভার কালার সোডিয়ামকে যখন পানিতে ফেলা হবে পানিতে পড়বে কোনো সময় এটা কি হয়ে যাবে আগুন ধরে যাবে সোডিয়ামটা এমনই একটা সক্রিয় ধাতু যে যখন ল্যাবরেটরিতে কখনো কোনো কাজ করতে হয় সোডিয়ামে কাজ করার সময় কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এরা যদি পানিতে এক ফোঁটাও পড়ে ঠিক আছে একটা ছোট একটা টুকরা গিয়ে পড়লে ওই জায়গায় কি হবে আগুন ধরে যাবে এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 আর 22.99 এটা কি তার ভর সংখ্যা ভর হ্যাঁ আমরা এটা জানি পারমাণবিক ভর আর এখানে ভর সংখ্যা বা 11 হলো পারমাণবিক সংখ্যা আর এটা হলো পারমাণবিক ভর আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা অনেক থেকেই জানি সেটা কি 281 অর্থাৎ 1s2 2s2 2p6 3s1 আর ক্লোরিনেরটা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17 পারমাণবিক সংখ্যা 17 হ্যাঁ আর পারমাণবিক ভর 35.45 হ্যাঁ 35.45 ঠিক আছে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে 287 হ্যাঁ 1s2 2s2 2p হ্যাঁ বলে যাও ক্লোরিনের 1s2 2s2 2p6 3s2 3p5 2p6 3s2 3p5 ঠিক আছে তাহলে এভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড কিভাবে যৌগ গঠন করে এটার ব্যাখ্যাটা আমাকে একটু বলো আমি যে একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম একটা সোডিয়াম এখন তোমরা আমাকে বলবে সোডিয়াম আর ক্লোরিনেরটা ঠিক আছে আমি এর আগে বলেছিলাম সোডিয়াম ফ্লোরাইডেরটা দেখি কিভাবে এরা যৌগ গঠন করবে বলে মনে হয় ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে একটু বলো সোডিয়াম ক্লোরাইড কিভাবে যৌগ গঠন করে মিস সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনে যাবে হ্যাঁ তারপরে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে তাহলে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা এভাবে এই যে এখানে যাবে কারণ যার অতিরিক্ত আছে সে তার ইলেকট্রনটা যার কাছে কম আছে তাকে দিবে এবং যার কম আছে সে বেশি থেকে গ্রহণ করে তারা একটা স্থিতিশীল অবস্থায় একটা সমযোজী বন্ধনে তারা আবদ্ধ হবে এভাবে তারা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো
Yes. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের যোজনী কত? আমরা মিস ম্যাগনেসিয়াম 2 2। আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? মিস 12 12। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আর 2, অর্থাৎ 2 ইলেকট্রন থাকবে, অর্থাৎ 10টা ইলেকট্রন আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাবো। আর অক্সিজেনের ক্ষেত্রে তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে? 1s2 2s2 2p2 2p2, 1s2 2s2 2p2। ঠিক আছে? হ্যাঁ হাবিব, তুমি কি শুনতে পাচ্ছ? Yes, ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, তোমার কোনো রেসপন্স নেই, সে কারণে বলছি। তারপরে এখানে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে সে 2টা ইলেকট্রন, যার 2টা ইলেকট্রন প্রয়োজন, মানে এমন কোন মৌল যার 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে ওরকম একটা মৌলের কাছে গিয়ে কিন্তু তার অতিরিক্ত ইলেকট্রনটা দিয়ে একটা যৌগ গঠন করতে পারে। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম তার 2টা ইলেকট্রন যখন দান করবে, সেক্ষেত্রে সে পরিণত হবে কিসে? ম্যাগনেসিয়াম 2+-এ। আর আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখছি প্রথম শক্তির স্তরে আছে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে 6টি, ঠিক আছে? সে যখন ম্যাগনেসিয়াম থেকে অতিরিক্ত 2টা ইলেকট্রন পাবে, তখন সে ম্যাগনেসিয়াম অক্সাইড নামে একটা যৌগ গঠন করতে পারবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+-এ পরিণত হবে, আর অক্সিজেন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- পরিণত হবে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ প্লাস O2- এই দুইটা গঠন করে কি গঠন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, এভাবে করে এরা যৌগ গঠন করবে। এটা হলো প্লাস মাইনাস, একটা থাকবে প্লাস পজিটিভ আর একটা নেগেটিভ, এভাবে করে তারা বন্ধনে আবদ্ধ হবে। এর পরবর্তীতে দেখো ক্যাটায়ন অ্যানায়ন। দেখি আমাকে বলো, ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক চার্জ যুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। হ্যাঁ, ক্যাটায়ন বলে। আর অ্যানায়ন? ঋণাত্মক আধান যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। অ্যানায়ন বলে। দেখি হাবিব, এবার তুমি বলো, উদাহরণ বলো, ক্যাটায়নের একটা উদাহরণ বলো। ক্যাটায়ন Na+, Na+। কিভাবে গঠন করেছে? Cl-। Cl-। আমরা জানি সোডিয়াম তার একটা ইলেকট্রন দান করবে, সেভাবে সে সোডিয়াম একটা ইলেকট্রন যখন দান করবে, সে সোডিয়াম প্লাসে পরিণত হবে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হবে, তখন আমরা তাকে বলবো ক্যাটায়ন। আর যখন সে ইলেকট্রন গ্রহণ করবে, সেক্ষেত্রে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা বলবো অ্যানায়ন। ঠিক আছে? তাহলে ক্লোরাইড আয়নটা হলো একটি অ্যানায়ন। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটা? Yes, জি ম্যাডাম। মিস। ওকে। এর পরবর্তীতে একটা দেখো, আয়নিক বন্ধন। দেখি বলো, আয়নিক বন্ধন সম্পর্কে কিছু জানো তোমরা? আয়নিক বন্ধন একটি ধাতব পরমাণু এবং একটি অধাতব পরমাণুর সমন্বয়ে গঠিত বন্ধনকে আয়নিক বন্ধন বলা হয়। আয়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধনের আর কোনো নাম আছে? আয়নিক বন্ধনের আরেকটা নাম হলো কি? তড়িৎ যোজী বন্ধন। এটা খেয়াল রাখবে, অনেক সময় হয় আয়নিক বন্ধন না দিয়ে বলতে পারে যে তড়িৎ যোজী বন্ধনটা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এভাবে ব্যাখ্যাটা দিব যে কি হবে, আবার একটু বলো দেখি। আয়নিক বন্ধনের পরিবর্তে তড়িৎ যোজী বন্ধন লাগবে। এভাবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আয়নিক বন্ধন কিভাবে গঠন করবে। যেমন চিত্র থেকে সাহায্য নিতে পারো, যেমন সোডিয়াম ক্লোরাইড কেন আয়নিক বন্ধন গঠন করে? NaCl। কারণ সোডিয়াম হলো ধাতব পরমাণু আর ক্লোরিন অধাতব পরমাণু। যেহেতু আয়নিক বন্ধন কেবলমাত্র ধাতব ও অধাতব এই দুটি পরমাণুর মধ্যেই সংঘটিত হয়, আর সোডিয়াম যেহেতু ধাতব পরমাণু, ক্লোরিন যেহেতু অধাতব পরমাণু, তাই আয়নিক বন্ধনের ধর্ম অনুসারে হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করতে পারে। এই ক্ষেত্রে আর একটু ডিটেইলস দিয়ে দিবে, যে চিত্র সহকারে কিছু আমরা যে চিত্র দিয়েছিলাম, ওই চিত্রের মতো করে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে আবার ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে, অর্থাৎ সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। ঠিক আছে? এভাবে করে সোডিয়াম ক্লোরাইড আয়ন গঠন করবে। তাহলে আমরা বলতে পারছি যে
ধাতব ও অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু কি করে, তার সর্বশেষ, সোডিয়ামটা আমরা ধাতু জানি, অর্থাৎ ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন, শুধু যে একটা ইলেকট্রন দিবে কথা নেই, এর অধিকও দিতে পারে, এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে, ঠিক আছে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এভাবে পুরোটা ক্লিয়ার করে তোমরা এই সংখ্যাটা দিবে। ঠিক আছে, জি মিস। ওকে। তারপরে আমরা যে যৌগে আয়নিক বন্ধন হয় আমরা তাকে বলবো কি, আয়নিক যৌগ। যে যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে আমরা আয়নিক যৌগ বলবো। এরপরেও আবার একটু দেখো, আয়নিক বন্ধন, তাহলে আমাদের কিছু কোয়েশ্চেন এগুলো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আয়নিক বন্ধন কাকে বলে? দেখে আয়নিক বন্ধন কোন মৌলসমূহের মধ্যে হয়ে থাকে এটা বলো। আয়নিক বন্ধন একটি ধাতব এবং একটি একজন একজন করে বলো। সমূহের মধ্যে হয়ে থাকে। সাধারণত আমরা পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2, অর্থাৎ কি গ্রুপ 1 ও 2 এর ধাতু এবং 16, 17 এর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয়ে থাকে। গ্রুপ 1 আর 2 এর শুধু ধাতু, আর গ্রুপ 16, 17 এর মধ্যে অধাতুর মধ্যেই কিন্তু আয়নিক বন্ধন হয়ে থাকে। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত বলো। CaCl2। ঠিক আছে, তারপরে এখানের মধ্যে আর কোনো কোয়েশ্চেন আছে? সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন যে বন্ধন কেবলমাত্র দুটি অধাতু পরমাণুর মধ্যে হয়ে থাকে তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বলে। দেখি ইলেকট্রন শেয়ারের কথা বলতে হবে না? আমরা একটু যখন ডিটেইলসে লিখতে যাব তখন কিভাবে বলবো এটা সমযোজী বন্ধন কাকে বলে? যে দুটি অধাতব পরমাণু যখন রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ এক বা একাধিক ইলেকট্রনকে সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই এক জোড়া ইলেকট্রনটা উভয় পরমাণুর শেয়ারের মাধ্যমে, উভয় পরমাণু কি করবে, এই ইলেকট্রন জোড়াকে শেয়ার করবে, তখন যে বন্ধনটা গঠিত হবে তাকে বলা হবে সমযোজী বন্ধন। আর যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকেই বলা হবে সমযোজী যৌগ। ঠিক আছে, এরপর মিস আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক আধানেরটাও বলা যাবে না? কোনটা? এখানে ক্ষেত্রে আদানের কথা বলার দরকার নেই, এটা আয়নিক বন্ধনের ক্ষেত্রে বলবে। ঠিক আছে, না মিস, সমযোজী বন্ধনে যে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক দেখা যায় না? হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায়। তা এখানে বলা হয়েছে কি সর্বশেষ শক্তিস্থ ইলেকট্রনটা সরবরাহ করবে কিন্তু এরা শেয়ার করবে। শেয়ার করার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভটা চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন হাইড্রোজেন কিভাবে সমযোজী বন্ধনটা গঠন করবে একটু দেখো। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা কত জানি, 1s1। তাহলে সে চাইবে কি আরেকটা হাইড্রোজেন পরমাণু যখন এর কাছাকাছি আসবে তখন এরা উভয় পরমাণু তাদের ইলেকট্রনটা শেয়ার করবে। শেয়ার করে এখানে যে বন্ধনটা গঠন করবে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এভাবে করে তারা কি করবে সমযোজী বন্ধনে সৃষ্টি করবে। ঠিক আছে, ইয়েস ম্যাডাম, বুঝতে পারছি। এরপর অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন গঠন করে, সেটা কিভাবে ব্যাখ্যা করবে? দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ অক্সিজেন পরমাণু কি করবে, আমরা অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস পরস্পরের সঙ্গে বন্ধনে গঠিত হয়, সমযোজী বন্ধনে গঠিত হবে। অক্সিজেন পরমাণু, দুইটি অক্সিজেন পরমাণু যখন কাছাকাছি আসবে দুটাই কি করবে, উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো, যেহেতু এদের 8 আছে এরা অবশ্যই চাইবেন এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। ঠিক আছে, এক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গঠন করবে এবং তারা অক্সিজেন ও ডবল বন্ড ও এভাবে করে সমযোজী বন্ধন গঠন করবে। এখানে ইলেকট্রনটা শেয়ার হবে, শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে এবং সমযোজী বন্ধনের সংখ্যা হবে 2। ঠিক আছে, এরপরে দেখি। ওকে, আমি একটা প্রশ্ন দিচ্ছি, সৃজনশীল প্রশ্ন, একটু খেয়াল করো। হ্যাঁ, তোমরা কি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে? না মিস। হাবিব, তুমি দেখতে পাচ্ছ?
মিস এখন আসছে। এখন দেখা যাচ্ছে? ওকে তাহলে। হ্যাঁ বলো, এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ সকলে দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে দেখো কি লিখেছে, একটা চার্ট দেখছি আমরা এখানে। এখানে এ বি সি তিনটা মৌল আছে, এগুলোর পর্যায় আর গ্রুপ সংখ্যা দেওয়া হয়েছে। এখানে এ বি সি তিনটা প্রতীকী অর্থে ব্যবহৃত হবে। এক্ষেত্রে আইসোটোপ কাকে বলে? এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছে যে আইসোটোপ কাকে বলে, দেখি বলো। যে সকল মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। হ্যাঁ দেখি আরেকজন বলো। তাবাসসুম তুমি বলো, আইসোটোপ কাকে বলে? কোন মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা আলাদা হলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। হ্যাঁ বলা হবে, অর্থাৎ বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু, অর্থাৎ এখানে আমরা পারমাণবিক ভর সংখ্যাটা কি পাবো? বিভিন্ন ধরনের পাবো, কিন্তু প্রোটন সংখ্যাটা এদের সমান হবে। সেক্ষেত্রে আমরা ওই মৌলের পরমাণুগুলোকে পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। আইসোটোপ বলা হবে। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হাইড্রোজেন ফ্লোরাইড পোলার যৌগ, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবে? না, হাইড্রোজেন ফ্লোরাইড পোলার যৌগ ব্যাখ্যা করো। যে সকল যৌগের এক প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ এবং আরেক প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় তাকে পোলার যৌগ বলে। এইসব যখন পানিতে দ্রবীভূত হয় তখন এর এক প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ এবং অপর প্রান্তে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, যা কিনা পোলার যৌগের বৈশিষ্ট্য ধারণ করে বা বৈশিষ্ট্যকে সমর্থন করে। তাই এসব একটি পোলার যৌগ। হ্যাঁ তোমরা কি শুনতে পেয়েছো? তাহলে এখানে কিভাবে, হ্যাঁ সংজ্ঞাটা কিভাবে দিয়েছে আর একটু ডিটেইলসে লিখছে। এখানে দেখো প্রশ্ন যে হাইড্রোজেন ফ্লোরাইড হলো হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণুর সমযোজী বন্ধনের ফলে সৃষ্ট একটি সমযোজী যৌগ। তাহলে আমরা প্রথম কথাই বলে দিব যে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড হলো হাইড্রোজেন আর ফ্লোরিন পরমাণুর সমন্বয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে একটা যৌগ গঠন করে। সেক্ষেত্রে হাইড্রোজেন অপেক্ষা ফ্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, হাইড্রোজেন অপেক্ষা সবসময় কি হবে? ফ্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে সমযোজী বন্ধন যখন শেয়ার করবে তখন ইলেকট্রন যুগল কার দিকে যাবে বেশি? ফ্লোরিনের দিকে। ফ্লোরিনের দিকে আকর্ষিত হবে বেশি, ফলে শেয়ারকৃত ইলেকট্রন ফ্লোরিন পরমাণুর অধিক সন্নিকটে থাকে এবং ফ্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। আমরা জানি যে অতিরিক্ত ইলেকট্রন নিজের দিকে টানতে পারে বা যে গ্রহণ করে সে কিসে পরিণত হয়? ঋণাত্মক চার্জে লাভ করে। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, সে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টানবে বেশি এবং সে ঋণাত্মক চার্জ লাভ করবে। অপরদিকে যে হাইড্রোজেন পরমাণু রয়েছে সে কি করবে? আংশিক ধনাত্মক চার্জ লাভ করবে। অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড অণুতে দুইটা বিপরীত মেরু সৃষ্টি হবে, একটা হলো পজিটিভ, একটা হাইড্রোজেন ডেল্টা প্লাস এবং ফ্লোরাইড হবে ডেল্টা মাইনাস। অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড অণুতে দুইটা বিপরীত মেরু সৃষ্টি হবে এবং এদেরকে আমরা কি বলবো? পোলারিটি বলবো, যার কারণে বলা হয় যে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার অণু। ঠিক আছে? না না, আসার দরকার নেই তো। ঠিক আছে, এভাবে করে তোমরা হাইড্রোজেন ফ্লোরাইড পোলার যৌগ এভাবে করে সুন্দর করে তোমরা ব্যাখ্যাটা দিবে। ঠিক আছে? ওকে মিস। ওকে, এরপরে গ নাম্বার প্রশ্নটা একটু দেখো কি বলেছে, ভালো করে প্রশ্নটা খেয়াল করো। হ্যাঁ, সি মৌলের সাথে বি মৌলের বন্ধন গঠন। এখানে সি মৌলের সাথে বি মৌল কিভাবে গঠন করবে এখানে তোমরা একটু লিখে রাখো, আমি আরেকটা স্ক্রিনে যাব। এই কারণে দেখো, সি এর পর্যায় সংখ্যা হলো 3 আর গ্রুপ হলো 2। লিখেছো? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, কার্বনের পর্যায় সংখ্যা সি, এখানে পর্যায় সংখ্যা দেখছি আমরা 3 আর গ্রুপ সংখ্যা দেখছি 2, আর বি এরটা হলো পর্যায় সংখ্যা 2 গ্রুপ 17। ঠিক আছে, এই দুইটা কি তোমরা তুলেছো? এরপরে আমাকে একটু ব্যাখ্যাটা দিবে এটার। হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? কিভাবে এরা যৌগ গঠন করতে পারে বলে মনে হয়? বলো।
ব্যাখ্যা দিতে পারবে? এখানে সি মৌলের সাথে বি মৌল কিভাবে বন্ধন গঠন করবে সেটার ব্যাখ্যাটা একটু বলো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাডাম। হ্যাঁ বলো, সি মৌলের সাথে কিভাবে বি মৌল গঠন করবে? এখানে 17 দেখছি আমরা গ্রুপ সংখ্যা, তাহলে এটা বি মৌলটা কি হতে পারে? পর্যায় সংখ্যা 2 এবং গ্রুপ সংখ্যা 17, এটা কোন মৌল?